হ্যালো, আজকে এটা আমাদের স্থির তড়িতের লেকচার নাম্বার 5 এবং এটা শেষ লেকচার হইতে যাইতেছে। এই লেকচারটা শেষ করার পর তোমরা কি করবে আমি বলে দেই। এই লেকচারটা শেষ করার পর দেখবে আমি থিওরিতে অনেক কিছু পড়াইছি, অনেক ম্যাথ করাইছি। হ্যাঁ, মানে ম্যাথের অনেক থিওরি দেখাইছি, জাস্ট ম্যাথে ভ্যালু ইনপুট করে ম্যাথগুলা করাইনি। তো তুমি যদি একটা গাইড বা টেস্ট পেপার খুলো দেখবা কি একই টাইপের ম্যাথ স্থির তড়িতে রিপিট আসতেছে। তো যে যে টাইপগুলো রিপিট আসে ওইগুলো আমি লেকচারের ভিতর বলে গেছি, তো তুমি জাস্ট ওইগুলো কইরা যাবা। আর ক আর ক্ষয়ের জন্য এক্সট্রাও বলে গেছি, আর আমি বইতে যা আছে সব কিছু কভার করার চেষ্টা করছি। ঠিক আছে, তো ওগুলা দেখে নিবা, লেকচারগুলো দেখে নোট করে নিবা আর টেস্ট পেপার সলভ করবা, এটা মাস্ট। আর আজকে আমরা পড়বো হলো, আজকে লেকচারটা ছোট হবে তুলনামূলক। আজকে আমরা পড়বো ধারক, ধারকত্ব, ধারকের সঞ্চিত শক্তি, আর লাস্টের দিকে স্থির তড়িতের কিছু ব্যবহার আছে বইতে যেগুলো ছিল, আমি সরাসরি বই থেকে রিডিং পড়াবো। তো চলো শুরু করি। প্রথমে আসতেছে ধারক। ধারক কি? ধারক হলো একটি তড়িৎ ব্যবস্থা যা ধারক হলো একটি তড়িৎ ব্যবস্থা যা চার্জ সংরক্ষণ করতে পারে এবং পরবর্তীতে তা ব্যবহার করে শক্তি উৎপাদন করতে পারে। ঠিক আছে, এইটাকে ধারক বলা হইতেছে। ধারক আমরা দুই ধরনের ধারক নিয়ে অল্প স্বল্প কথা বলবো, আমরা বেশি ডিপে যাব না, কারণ আমাদের বইতে একদমই ভুগিযুগি কথাবার্তা লিখছে। তো আমরা হালকা একটু পড়ার চেষ্টা করব আর খুব বেশি গভীরে যাব না। এটা ধারক আমরা দুই ধরনের ধারক নিয়ে পড়ব, ধারক আরও হইতে পারে। ঠিক আছে, আমরা পড়ব সমান্তরাল পাত ধারক, গোলকাকার ধারক। সমান্তরাল পাত ধারক আর হলো গোলকাকার ধারক। ঠিক আছে, সমান্তরাল পাত ধারক দেখতে কেমন? দুইটা ধাতব সমান্তরাল পাত, আমি বলি দুইটা ধাতব সমান্তরাল পাত, এই যে একটা ধাতব পাত, এই যে একটা ধাতব পাত, এর মাঝখানে যদি তুমি কোনো মাধ্যম রাখো, যে কোনো একটা মাধ্যম, ঠিক আছে, তাহলে সেইটাকে বলা হচ্ছে সমান্তরাল পাত ধারক। ঠিক আছে, মাধ্যমের এই দাগগুলো মুছে দিই, দাগগুলো খারাপ দেখাচ্ছে। তো দুইটা ধাতব সমান্তরাল পাতের মাঝখানে যে কোনো একটা মাধ্যম আছে, তাহলে এইটাকে আমরা বলতেছি সমান্তরাল পাত ধারক মাধ্যম। ঠিক আছে, সমান্তরাল পাত ধারক বলতেছি এটাকে। দেখো সমান্তরাল পাত কেন বলা হচ্ছে? দুইটা ধাতব পাত আছে তাই সমান্তরাল পাত ধারক। আর গোলকাকার ধারক কেমন হবে? গোলকের মতো, বোঝাই যায়। গোলকাকার পাত ধারক এই গোলকের মতো। ঠিক আছে, গোলকাকার পাত, গোলকাকার ধারক। তো এই গোলকাকার পাতটা কি হইতে হবে? পরিবাহী হইতে হবে অবশ্যই। হ্যাঁ, এখানে দুইটা পরিবাহী ধাতব পাতকে সমান্তরালে রাখছে, আর এখানে একটা গোলকাকার পরিবাহীকে নিছে। ঠিক আছে, এরপরে আমরা পড়ব ধারকত্ব। ধারকত্ব কি? ধারকত্ব বোঝার জন্য আমাকে আগে বুঝতে হবে ধারকে কিভাবে চার্জ জমা হয়। আস্তে অল্প অল্প করে বুঝবো, ঠিক আছে, অল্প করে বুঝলেই হবে এটা। তো ধারকে চার্জ জমা করার জন্য এই যে ধারককে একটা ব্যাটারির সাথে কানেক্ট করতে হয়। কিসের সাথে? ব্যাটারির সাথে। আমরা জানি ব্যাটারি দেখতে এমন, মানে জানি না এখনও, চলতরিতে যা জানার কথা, ব্যাটারি দেখতে এমন। ব্যাটারি কি করে? ব্যাটারির একটা পজিটিভ টার্মিনাল থাকে আর একটা নেগেটিভ টার্মিনাল থাকে। ঠিক আছে, তো ব্যাটারি কি করে? আমাদেরকে চার্জের যোগান দেয়। কিসের যোগান দেয়? চার্জের যোগান দেয়। কিসের যোগান দেয় ব্যাটারি? চার্জের যোগান দেয়। তো নেগেটিভ টার্মিনালে বোঝাই যাচ্ছে নেগেটিভ চার্জের আধিক্য থাকবে। একটু দ্বারা আমি চেক করে নিই রেকর্ড হচ্ছে নাকি। হ্যাঁ হচ্ছে। তো দেখো নেগেটিভ টার্মিনালে কিসের আধিক্য থাকবে? জানা কথা, নেগেটিভ চার্জের আধিক্য থাকবে। আর পজিটিভ টার্মিনালে পজিটিভ চার্জের আধিক্য থাকবে। অ্যাকচুয়ালি ব্যাটারির পজিটিভ চার্জের যে ভোল্টেজ, এখানে মনে করো ভোল্টেজ পজিটিভের জন্য আর এখানে ভোল্টেজ নেগেটিভের জন্য। অ্যাকচুয়ালি হয় কি, পজিটিভ
দিকের ভোল্টেজটা বেশি হয় নেগেটিভ দিকের ভোল্টেজে থেকে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন কোন দিকে ফ্লো করবে? ইলেকট্রন ফ্লো করার কথা নেগেটিভ দিয়ে ঘুরে গিয়ে পজিটিভের দিকে। ঠিক আছে, ইলেকট্রন ফ্লো করবে এই দিকে। তো তুমি যদি ব্যাটারির সাথে কানেকশন দাও, তারপর ব্যাটারিটিকে ধরো চালু করো, তাহলে কি হবে? এই যে ইলেকট্রন ফ্লো করা শুরু করবে এর ভিতর দিয়ে। আমি তোমাকে অন্য একটা কালার দিয়ে দেখাই। এই যে মনে করো ইলেকট্রন ধীরে ধীরে গিয়ে এখানে ফ্লো করে করে এই পাতে এসে জমা হবে। মনে করো একটা ইলেকট্রন আসলো, বুঝো, একটা ইলেকট্রন আসলো। তো একটা ইলেকট্রন আসলে এই পাতের মাঝখানে তো কিছু নাই, তাহলে কি এই ইলেকট্রনটা লাফ দিয়ে এখানে যাবে গা? লাফ দিয়ে গেলে না সার্কিট পূরণ হয়ে এই পর্যন্ত ইলেকট্রনটা ফেরত আইসা বিদ্যুৎ প্রবাহ হইতো, তাই না? আমরা সার্কিট এর বেসিক ধারণা সম্পর্কে আশা করি জানি। তো ওইভাবেই আমি বলতেছি, সার্কিট হলো একটা বিদ্যুৎ প্রবাহ যেভাবে হইতেছে সেটার একটা ডায়াগ্রাম। ঠিক আছে, তো আমি তোমাকে একদম হালকার উপর বুঝাইতেছি, যেহেতু তুমি চলতরিৎ পড়ো নাই। এটাকে মনে করো একটা ব্যাটারির দুইটা টার্মিনাল থাকে, একটা পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল। পজিটিভ টার্মিনালে ভোল্টেজটা নেগেটিভ টার্মিনাল থেকে বেশি থাকে। ঠিক আছে, তাই সেই কারণে কি হবে, নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রন ফ্লো করা শুরু করবে। এগুলো হলো ইলেকট্রন। তো ইলেকট্রন যাই পাতে জমা হচ্ছে। যদি তুমি এই পাতটা না থাকতো, তাহলে এখানে ধরো একটা তার থাকতো, তাহলে কি হইতো? তার দিয়ে ডিরেক্ট এখানে চলে আসতো। তখন কি হইতো? তখন আমার ইলেকট্রন ফ্লো হইতো। ইলেকট্রনের ফ্লো মানে কারেন্ট ফ্লো হইতো। ঠিক আছে, এটা পরের অধ্যায়ে যা দেখবো আমরা চলতরিতে। তো আচ্ছা, আপাতত তত দূর না যাই, আমার যেখানে দরকার। তো একটা ইলেকট্রন জমা হইলো, এখন তো জাম্প করে এখানে যাইতে পারবে না। তো তখন হবে কি, আমরা আবেশ পড়ছিলাম না? আবেশ প্রক্রিয়ায় কি হয়, নেগেটিভ চার্জের কাছাকাছি যদি আরেকটা ধাতব পাত রাখি, তাহলে কি হয়? একদম শুরুর লেকচারে পড়ছিলাম, পজিটিভ চার্জ তৈরি হয়। এইটাকে আমরা পজিটিভ চার্জ হিসেবে ধরতেছি, আর আকাশিটাকে কি হিসেবে ধরতেছিলাম? নেগেটিভ চার্জ। ঠিক আছে, একটু ডিনোট করে রাখলাম। তাহলে পজিটিভ চার্জের তৈরি হবে। তো দেখো, পাতের মধ্যেও কিন্তু নেগেটিভ পজিটিভ তৈরি হইতেছে। তারপরে মনে করো তুমি একটা ভোল্টেজ দেওয়ার কারণে একটা ইলেকট্রন গেল ধরো, তাহলে তুমি যখন ভোল্টেজ বাড়াবা, তাহলে আরও ইলেকট্রন যাবে। মানে এইটার যে ব্যাটারির তো একটা ভোল্টেজ আছে, ভোল্টেজ যত বাড়ানো মানে তত বেশি ইলেকট্রন ফ্লো করা। আরও একটা ইলেকট্রন যাবে, তখন কি হবে? আরও একটা ধনাত্মক চার্জের আবেশ সৃষ্টি হবে আর কি। আবেশের কারণে আর একটা ধনাত্মক চার্জ সৃষ্টি হবে। তারপর যখন তুমি ভোল্টেজ আরও বাড়াবা, তখন কি আরও একটা ইলেকট্রন যাবে, তখন কি আরও একটা আবেশিত চার্জ সৃষ্টি হবে। এখন দেখো, এই দুই পাতের মধ্যে পজিটিভ আর নেগেটিভ চার্জ সৃষ্টি হইতেছে। পজিটিভ আর নেগেটিভ চার্জ সৃষ্টি হইতেছে না? পজিটিভ আর নেগেটিভ চার্জ যদি সৃষ্টি হয়, তাহলে এই দুই পাতের মধ্যে কি একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে কিনা? কারণ কি, মনে করো এখানে একটা পজিটিভ চার্জ আছে, এখানে একটা নেগেটিভ চার্জ আছে। তাইলে নর্মালি কি হওয়ার কথা, নেগেটিভটা ফ্লো করে পজিটিভে আসার কথা, অথবা পজিটিভটা ফ্লো করে নেগেটিভে আসার কথা, মানে আকর্ষণ করার কথা পরস্পরকে। তো এদের মধ্যে আকর্ষণ করতেছে না, এরা এখানে স্থির আছে। তাহলে এদেরকে এখানে স্থির রাখতে কিছু কাজ করতে হয়েছে। তাইলে কি হইতেছে, এই দুইটা পাতের মধ্যে একটা ভি সঞ্চিত হচ্ছে না, একটা বিভব সঞ্চিত হচ্ছে না। ওটাকে আমরা ভি নট দিয়ে ডিনোট করলাম। আচ্ছা, ভি নট না, ভি দিয়ে ডিনোট করি ধরো। আর ব্যাটারির ভোল্টেজকে আমরা ধরো ভিই দিয়ে ডিনোট করলাম। এটার ভোল্টেজকে আমরা ধরো ভিই ডিনোট করলাম। ভিই আমরা ধীরে ধীরে বাড়াইতেছি, ধীরে ধীরে যে জমা হচ্ছে। তাহলে দেখো, এইটা মনে করো 1 কুলম চার্জ। 1 কুলম চার্জের জন্য কতগুলা পাইছিলাম? একটা আবেশিত চার্জ পাইছিলাম। তো তখন কি ভোল্টেজ একটু কম ছিল, আরও বাড়লো, আরও ভোল্টেজও বাড়লো। তাহলে আরেকটা বাড়লো চার্জ, আরও ভোল্টেজ বাড়লো। তাহলে ধারকত্ব কি হইতেছে, যত বেশি চার্জ জমা হইতেছে তত বেশি চার্জ জমা হইতেছে তত বেশি ভোল্টেজ বাড়তেছে। এই যে কি পরিমাণ চার্জ জমা হইলে কি পরিমাণ ভোল্টেজ বাড়বে, সেইটা নির্ণয় করার জন্যই আমরা ধারকত্ব টার্মটাকে ইউজ করি। তো ধারকত্বকে সংজ্ঞায়িত করা হয় এভাবে, যে কোনো ধারকে লিখি, আমি সমান্তরাল পাত ধারকে লিখতে লাগছিলাম, সরি। কোনো ধারকে পাতের মধ্যে যে পরিমাণ চার্জ সঞ্চিত হলে এর বিভব পার্থক্য 1 একক বৃদ্ধি পায়, তাকে
ধারকত্ব বলে। তাহলে মনে করো কিউ পরিমাণ চার্জ সঞ্চিত করা হলে আমি লিখলাম না, তোমরা লেখা নিও। বিভব পার্থক্য বৃদ্ধি পায় ভি ভোল্টস। ঠিক আছে, তার মানে কি আমি উল্টাটাও লিখতে পারি যে, আচ্ছা একবারে ডিরেক্ট উল্টাটাই লিখে আমি এটা লিখলাম কেন আমি বুঝলাম না। মনে করো ভি বিভব পার্থক্য, ভি ভোল্টস বিভব পার্থক্য। ও আচ্ছা একটা জিনিস, এখানে ভোল্টস লিখলাম, তুমি বলতে পারো ভাইয়া আপনি তো চাইলে ভি এ ভোল্টের একক তো ভিও লিখতে পারতেন। দেখো যদি আমি যখন ভোল্টের একক ভি লিখবো তখন এটা বড় হাতের হবে, ক্যাপিটাল। ঠিক আছে, কিন্তু আমি যখন ভোল্টের একক বানান করে লিখবো তখন এটা ছোট হাতের হবে, স্মল। এবং মনে করো আমি যদি 2 ভোল্ট লিখি তাহলে কি আমি ভোল্টের সাথে কোনো প্লুরাল নাম্বার কিছু যোগ করব? কিন্তু আমি যখন 2 ভোল্টস এভাবে পুরাটা লিখবো তখন আমাকে একটা এস যোগ করতে হবে। এটা একক লেখার একটা নিয়ম, হ্যাঁ শিখিয়ে দিলাম। ঠিক আছে, 2 ভোল্টস লিখতে হবে, তখন আমি 2 ভোল্ট লিখতে পারবো না। ঠিক আছে, তাহলে এই জন্য আমি ভি ভোল্টস লিখলাম, কারণ এটা আমি জানি না সিঙ্গুলার না প্লুরাল। ঠিক আছে, ভি ভোল্টস বিভব পার্থক্য সৃষ্টি করতে চার্জ জমা করতে হয় কিউ কুলম্ব ধরলাম। তাহলে আমাকে বলছে একক বাড়াইতে হবে, তাহলে একক বিভব পার্থক্য, 1 পরে তো ভোল্টস দিব না, এখানে ভোল্টস লিখলাম কেন, সরি 1 ভোল্ট, তাই না? এটা তো এক সিঙ্গুলার। বিভব পার্থক্য সৃষ্টি করতে চার্জ কিউ বাই ভি কুলম্ব। তাহলে ধারকত্বকে আমরা প্রকাশ করি সি দিয়ে, ধারকত্ব সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। ঠিক আছে, দেখো এটার একক তাহলে আমরা কি বলতে পারি, এটার একক বলতে পারি কিউ এর একক হলো চার্জ মানে কুলম্ব, আর ভোল্টের একক তো তাহলে কুলম্ব পার ভোল্ট। এই কুলম্ব পার ভোল্টকে বলা হয় ফ্যারাডে বা ফ্যারাডও বলে অনেকে, ফ্যারাড। ঠিক আছে, তো তুমি যখন প্রবলেমগুলা ফেস করবা দেখবা তোমার ধারকত্বের একক এইভাবে দেওয়া আছে। এইটা মেইনলি বোঝায় মাইক্রোফ্যারাড মানে কি 1 মিউএফ মানে 10⁻⁻⁶ ফ্যারাড। তো তুমি যখন হিসাব করবা তোমাকে মিউএফটাকে এফ এ নিয়ে নিতে হবে, না হলে কিন্তু হিসাব হবে না, কারণ ধারকত্বের আর কি এসআই একক হলো ফ্যারাড। বুঝতে পারছি ধারকত্ব কেমনে কি, মানে ধারকত্বের এটা হলো বেসিক সংজ্ঞা। এখন আমরা ইসের জন্য ধারকত্ব দেখব, গোলাকার পাত পরিবাহীর জন্য কিভাবে ধারকত্ব হয়। তোমাদের বইতে যা সূত্রটা দেওয়া আছে আমিও যা সূত্রটা বলে যাব। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটার প্রমাণ মেবি তোমাদের দেখানো যাবে, দেখি আমি একটু করার ট্রাই করি, না করলে পরে এইটুক কাট করে দিব না পরে। দেখো এইটা একটা গোলাকার পাত ধারক, তো যখন তুমি এর ভিতরে চার্জ ঢুকাইতেছো, মনে করো +15 কুলম্ব চার্জ দিলা, তাহলে চার্জড যে কণাগুলো আছে সেগুলো কি হবে, সবই তো +15, পরস্পরকে বিকর্ষণ করে কি হয়, পৃষ্ঠে জমা হয়। আমরা জানি যে কোনো ধাতব গোলকের মধ্যে চার্জ দিলে সেটা ধাতব গোলকের পৃষ্ঠে এসে জমা হয়। ঠিক আছে, তো তুমি এটাকে চার্জ দিলা, তো চার্জটা দিলা, দাঁড়াও আমি সামনে যাই, পিছনে চলে গেছি, সরি এটা মুছে দিই। আচ্ছা, তুমি এটাকে চার্জ দিলা, কি পরিমাণ চার্জ দিলা, ধরো কিউ পরিমাণ চার্জ দিলা, কিউ পরিমাণ চার্জ দেয়া হলো, ভালো কথা। এখন আমরা এই ধাতব গোলকের বিভব বের করতে পারি, হ্যাঁ লাস্ট লেকচারে করছি। মনে করো এটার ব্যাসার্ধ আর, তাহলে এর জন্য বিভব কি হবে, বিভব ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর, তাই না, মানে ভোল্টেজ এইটা। তাহলে আমরা জানি কি ক্যাপাসিট্যান্স ইজ ইকুয়াল টু কি বলতে পারি আমরা,
ভোল্টেজ আগের পৃষ্ঠায় বের করছি কিউ বাই ভি, তাহলে কিউ ডিভাইডেড বাই 1/4πε0 ইন্টু কিউ বাই আর, তাই না? তাই না? দেখো তো কিউ আর কিউ কাটাকাটি চলে যায়, এই আরটা নিচে আসে, এই 4πε0 নিচে আসে, এটা উপরে চলে যায়, তাহলে ক্যাপাসিট্যান্স আসে হলো 4πε0 আর, মানে গোলাকার পাত পরিবাহী ধারকত্বের সূত্র হলো এইটা 4πε0 আর। এইটাকেই তোমাদের বইতে লেখছে এইভাবে আর বাই কে, কে মানে হলো 1/4πε0। এই দেখো 1/4πε0 নিচে ছিল না, তো এটাকেই তারা কে দিয়ে লিখছে, তাহলে দুইভাবেই লিখতে পারবো আমরা। ঠিক আছে, সূত্রটা লিখছে, আমি জাস্ট একটু এক্সপ্লেন করে দিলাম। ঠিক আছে, এটা একটু মনে রাখবা, এটা দিয়ে যদি কোনো দিন ম্যাথ আইসা পড়ে, যেমন তোমাকে ধরো বললো কোনো ধাতব গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ মনে করো আর সমান কি, আর সমান তো ব্যাসার্ধ না, আর সমান তো ব্যাসার্ধ, এটা তো লেখাই আছে এইখানে। তো মনে করো ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, হ্যাঁ, তাহলে এর ধারকত্ব কত হবে, তো এই সূত্র দিয়ে বের করতে পারবা। আচ্ছা আমি একটু চেক করি আবার আমার রেকর্ডিং হচ্ছে নাকি। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, সমস্যা নাই। তাহলে আমরা ধারকত্ব নিয়ে পড়লাম, ধারকত্বের দুইটা সূত্র দেখলাম, এই দুইটা সূত্রই তোমাদের বইতে লেখা ছিল। আর কিভাবে চার্জ সঞ্চিত করা হয় সেটা আমরা হালকা একটু কনসেপ্ট দেখছি, কিভাবে ভোল্টেজ বিল্ড আপ হয় হালকা একটু, মানে মোটামুটির উপর বুঝছি, ধারকত্ব কী সেটা আমরা বুঝলাম। ওকে, এখন আমরা শিখব ধারকে সঞ্চিত শক্তি। আগে ধারকে যে শক্তি সঞ্চিত হয় সেটা আমাদের বুঝতে হবে। কিভাবে শক্তি সঞ্চিত হয় আমি আবার বলি, এই যে মনে করো ধারকটা, এটাকে তুমি কিভাবে চার্জ করো, একটা ব্যাটারির সাথে কানেক্টেড করো, কানেক্টেড করলে কি হয়, নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রন যায় জমা হয়। আমি আবার সেই চিত্রটা আঁকাচ্ছি, ইলেকট্রন যায় এখানে জমা হচ্ছে, মনে করো 3টা ইলেকট্রন দেখাই আমি, 3টা ইলেকট্রনের জন্য আমরা কি পাবো, 3টা প্রোটন পাবো, মানে 3টা প্রোটন না আর কি, 3টা পজিটিভ চার্জ পাবো। ওইটা লেখলাম না এখানে যে কোনটা পজিটিভ চার্জ কোনটা নেগেটিভ চার্জ। ওকে, কারণ কি আবেশ প্রক্রিয়ার মাধ্যমে, তাই না, এটা ব্যাখ্যা করছি একটু আগেই। তো এর ফলে এর মধ্যে কি একটা ভোল্টেজ বিল্ড আপ হবে, ভি, মনে করো এটাকে ভি দিলাম আর এটাকে ভিই দিলাম। তো দেখো প্রথমে যখন তুমি, আচ্ছা সঞ্চিত যে শক্তি হয় এটাকে বুঝানি, এই যে ইলেকট্রনগুলো সঞ্চিত হইতেছে ফর একটা ভোল্টেজ বিল্ড আপ হইতেছে, তো ভোল্টেজ বিল্ড আপ হইতেছে, আবার চার্জও আছে, স্থির বৈদ্যুতিক চার্জ আছে এইখানে, তাহলে চার্জকে যদি আমি ভোল্টেজ দিয়ে গুণ দিই তাহলে একটা কৃত কাজ পাবো, ওই কৃত কাজটাই তো আমার সঞ্চিত শক্তি। আমি যে পরিমাণ এই চার্জগুলো এখানে আসতে যে পরিমাণ কাজ হইল সেইটাই সঞ্চিত শক্তি। ঠিক আছে, মানে আমার এই ধারকে শক্তি সঞ্চিত থাকে, পরে এই সঞ্চিত শক্তিটাকেই ধারক অন্য শক্তিতে রূপান্তর করতে পারে। তো যেটা বলতেছিলাম, ধারকের সঞ্চিত শক্তি আমি বের করতে চাই, আমি তোমাদের একটা গুজামিল ব্যাখ্যা দিব, আমি বইলা নিলাম গুজামিল ব্যাখ্যা দিব। এইটার আসল প্রতিপাদন দেখতে গেলে তোমাকে ওই যে ইন্টারে যায় ক্যালকুলাস শিখে আসতে হবে, এবং তুমি তখন ইন্টারে ফিজিক্স সেকেন্ড পেপারের 2য় অধ্যায়ে স্থিরতড়িৎ অধ্যায়ে তুমি এই ধারকের সঞ্চিত শক্তির প্রমাণটা, একদম রিয়াল প্রমাণটা দেখবা। তো আপাতত আমি একটু তোমাকে গুজামিল দেওয়া বুঝাই। হ্যাঁ, আমি স্বীকার করলাম যে আমি গুজামিল দিতেছি। তো মনে করো ইলেকট্রন, একটা ইলেকট্রনকে তুমি এখান থেকে এখানে নিছো, ফলে একটা পজিটিভ চার্জ আবেশিত হয়েছে, তো এর ফলে যে ভোল্টেজটা ক্রিয়েট হবে সেইটা কি 3টা ইলেকট্রনের থেকে কম হবে, তাই না? তো ডাব্লু সমান আমরা কি জানি, ভি কিউ। আচ্ছা কিউ 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 এর জায়গায় জি লিখে ফেলছি, ডাব্লু সমান আমরা জানি ভি কিউ, এটা গত লেকচারে দেখছি। তো মনে করো তুমি এখানে প্রথমে কিউ দিলা, তো ভোল্টেজ ডিফারেন্ট পাইলা 1, তো কিউ ওয়ান ভি ওয়ান, এটা হলো ডাব্লু ওয়ান পাইলা। তা ডাব্লু টু পাইলা কি, ভি টু কিউ টু, তাই না? তারপর ডাব্লু থ্রি পাইলা কি, ভি থ্রি কিউ থ্রি, আরও অনেক দিতেছো, আমি 3টা কেসের কথা বিবেচনা করতেছি। তো প্রথমে ধরো তুমি 0 কুলম থেকে কিউ কুলম অবধি চার্জ করছো না, তো এই কারণে তোমার হয়েছে কি, ভোল্টেজটা বেড়ে, এইটার করেসপন্ডিং তোমার ভোল্টেজ বেড়ে 0 থেকে ভি হয়েছে। তাহলে এই যে কিউ কুলম চার্জকে তুমি এই নেগেটিভ টার্মিনাল থেকে এখানে আনলা, ফলে যে ভি ভোল্টেজ তৈরি করলা, তোমার কি সব জায়গায় কাজ সমান হয়েছে? তোমার কি সব জায়গায় কাজ সমান হয়েছে? কারণ কি দেখো, তুমি মনে করো সমান, এই যে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি, আমরা তো 3টা সূত্র লিখছি না, তুমি মনে করো কিউ ওয়ান কিউ টু কিউ থ্রির মান সমান, মানে তুমি একই মানের চার্জকে এখানে নিতেছো, ভালো কথা। কিন্তু ভি ওয়ান ভি টু ভি থ্রি তো বারবার চেঞ্জ হচ্ছে, কারণ দেখো একটা চার্জ যখন ছিল তখন ভি এর মান কম, সেটাকে আমরা বলতে পারি যে এই সূত্রের সাহায্যে। দেখো চার্জ যত বাড়বে ভি তত বাড়বে, কারণ ক্যাপাসিট্যান্স ধ্রুবক হয়,
একটা পরিবাহী পদার্থের জন্য ধারকত্বটা ধ্রুবক হয়, ঠিক আছে। তাহলে চার্জ যত বাড়াবা, একটা নির্দিষ্ট তাপমাত্রার ব্যাপার স্যাপারও আছে, মেলা কাহিনী আছে। তো চার্জ যত বাড়াবা ভোল্টেজ তত বাড়বে, নাইলে কিন্তু এটা ধ্রুবক হবে না। যেমন চার্জ যদি 1 দাও, ভোল্টেজ ধরো 1, তাহলে এটা 1 আসলো। চার্জ যদি সেক্ষেত্রে 2 দাও, তাহলে ভোল্টেজ হইতে হবে 2, তাহলে ভাগ করে 1 আসবে, মানে সেম আসতে হবে, ঠিক আছে। মানে চার্জের সাথে আমাদের ভোল্টেজটা সমানুপাতিক। তো যেটা বলতেছিলাম, দেখো তাহলে কি আমার ভোল্টেজটা বাড়তেছে কারণ চার্জ বাড়তেছে, তাহলে কৃতকাজ কি সব জায়গায় সমান হইতেছে? সমান কিন্তু হইতেছে না। কোন কারণে? কারণ আমার ভোল্টেজটা চেঞ্জ হইতেছে রেগুলারলি। তো ভোল্টেজটা চেঞ্জ হয়ে কত থেকে কততে গেছে? 0 থেকে ভিতে। তো আমি কি করব, একটা গড় ভোল্টেজ নিব, গড় বিভব। এই বিভবটা কার একরসে? এই বিভবটা হলো দুইটা পাতের একরসে, ঠিক আছে। এই বিভবটা কিন্তু এই যে ইসের বিভব না, কি বলে, ব্যাটারির বিভব না, গড় বিভব আমরা নিতেছি এই পাতের একরসে গড় বিভব, ভি বার দিলাম এটাকে, না। তো আদি বিভব কত? 0, শেষ বিভব কত? ভি ডিভাইডেড 2, তাহলে ভি বাই 2। বুঝতে পারছি? এখন মনে করো আমি 0 থেকে বড় হাতের কিউ দিই, ছোট হাতের কিউ কেমন জানি লাগে, কিউ কুলম চার্জ সঞ্চিত করছি। তাহলে টোটাল কাজ কত আমার? গড় বিভব এর সাথে কি গুণ করতে হবে? চার্জ, তাই না? তো গড় বিভব কত? ভি বাই 2 গুণ কিউ, তাহলে কত আসে কাজ? কিউ ভি বাই 2। তাহলে যে পরিমাণ কাজ করছো তুমি, সেই পরিমাণই তো শক্তি সঞ্চিত হবে। তাহলে সঞ্চিত শক্তিকে অনেক সময় ইউ দিয়ে লেখে। ইউ সমান কি হবে? ডাব্লিউ, মানে কত? কিউ ভি বাই 2, ঠিক আছে। এই যে একটা সূত্র পেয়ে গেলাম যে ইউ সমান কিউ ভি বাই 2। এখন আমরা করব কি, এই যে সি সমান কিউ বাই ভি পাইছিলাম, এইখান থেকে আমরা সি এর ভ্যালু বসাবো, কিউ এর জায়গায় ধরো সি এর ভ্যালু বসাবো। তাহলে আমরা কি বলতে পারবো? কিউ এর জায়গায় যদি সি এর ভ্যালু বসাই, দেখো আমরা কি পাইছিলাম? সি সমান কিউ বাই ভি। তাহলে আমি যদি কিউ এর জায়গায় সি এর ভ্যালু বসাই, তাহলে কি হবে? কিউ সমান সমান সি ভি। তাহলে কিউ এর জায়গায় আমরা রিপ্লেস করতে চাই, তাহলে কি হবে? সি ভি গুণ ভি ডিভাইডেড বাই হাফ, হয় হাফ সি ভি স্কোয়ার। তোমাদের বইতে এই সূত্রটাই জাস্ট দেওয়া আছে। এই যে দুইটা সূত্র পেয়ে গেলাম, আর একটা সূত্র আনা যাবে। এখন মনে করো ভি এর জায়গায়, এই সূত্রে ভি এর জায়গায় আমি কিউ বসাবো, ঠিক আছে। দেখো কিউ কীভাবে বসানো যায়। তো আমি ভি এর মানটা আর কি রিপ্লেস করতে চাইতেছি। তাহলে দেখো আমি বলতে পারি না, দেখো এখানে বলতে পারি না ভি সমান সমান কিউ বাই সি। তাহলে ভি এর মানটা রিপ্লেস করে দিই, তাহলে ইউ সমান সমান হাফ সি ইন্টু কিউ বাই সি হোল স্কোয়ার, তাহলে হাফ সি ইন্টু কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার, সি সি কাটা, দেখো কি আসতেছে? ইউ সমান, আচ্ছা ছোটো হাতের ইউ না, বড় হাতের ইউ, তাহলে বড় হাতের ইউ সমান আসতেছে হাফ কিউ স্কোয়ার বাই সি, তাই না? তিনটা সূত্র আমি পেয়ে গেলাম ধারকে সঞ্চিত শক্তির। এই যে গড় বিভবের যে আমি একটা গুজামিল দিলাম, এটা আসলে তোমার আমি গুজামিল দিছি, গড় বিভব দিয়ে করে না, এখানে ইন্টিগ্রেশনের ব্যাপার স্যাপার আছে, সেটা তোমরা এখন বুঝবা না, বড় হইলে বুঝবা, ঠিক আছে। আমি তোমাদের একটা গুজামিল দিয়ে দিলাম জাস্ট। তো তিনটা সূত্র অ্যাকচুয়ালি আমার ঠিক আছে, কিউ ভি বাই 2 হাফ সি ভি স্কোয়ার, কিউ স্কোয়ার বাই 2 সি, বা হাফ কিউ স্কোয়ার বাই সি, ঠিক আছে। তো এই তিনটা সূত্র আমি মুখস্থ করব, আমার লাগবে। তো তোমাকে যদি বইলা দেয় ধারকত্ব এত, ভোল্টেজ এত ধারকের একরসে, তাহলে তুমি ইজিলি সঞ্চিত শক্তি বের করতে পারবা। সঞ্চিত চার্জের পরিমাণ বলে, ভোল্টেজ বললে তাও পারবা, আবার সঞ্চিত চার্জের পরিমাণ ধারকত্ব বললে তাও পারবা, ঠিক আছে। আমরা তিনটা সূত্র কিন্তু পড়ে ফেললাম ধারকত্বের জন্য, ঠিক আছে। এখন আমার এই তিনটা সূত্র দিয়ে ম্যাথ আসতে পারে কীরকম? আমি তোমাকে একটা ছোটোখাটো ম্যাথ বাড়ির কাজ দিয়ে দিই। মনে করো কোনো ধারকের ধারকত্ব সি সমান 20 মিউএফ, ঠিক আছে। এই ধারকের একরসে ভোল্টেজ ছিল 20 ভোল্ট, ঠিক আছে। তুমি বের করবা 1 নাম্বার সঞ্চিত চার্জের পরিমাণ কত, কিউ সমান কত। 2 নাম্বারে যেটা বের করবা সেটা হলো সঞ্চিত শক্তির পরিমাণ কত, ইউ সমান কত। এটা একটু এইচডাব্লিউ করে ফেলবা। আর আমি এখন তোমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। সেটা কি? গতদিন তোমার একটা হোমওয়ার্ক দিছিলাম, মনে আছে? আমি বলছিলাম যে এরকম কয়েকটা ফিল্ড লাইন ছিল। এখন আমি তোমাকে দেখাবো এরকম ফিল্ড লাইন কাদের জন্য হয়। ফিল্ড লাইন বলতে আর কি বলরেখা।
তো বলরেখা এরকম এরকম কাদের জন্য হয় সেটা তুমি এখন পরিচিতি পাবা। তো চলো দেখি, আমরা ধারকের দুইটা পাত চিন্তা করি। ধারকের দুইটা পাত চিন্তা করি, মনে করো এই একটা পাত, এই একটা পাত। এক পাতে কি থাকে? পজিটিভ চার্জ। আরেক পাতে কি থাকে? নেগেটিভ চার্জ। তো ধারকের মধ্যে কি চার্জ সঞ্চিত আছে, মানে চার্জ স্থির অবস্থায় আছে, তাহলে এই চার্জের জন্য কি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে? হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র যখনই সৃষ্টি হয় আমরা তড়িৎ বলরেখা আঁকতে পারি। এই ধারকে সঞ্চিত চার্জের জন্য তড়িৎ বলরেখা হবে। এই আমি একটু অন্য কালার দিয়ে আঁকি, বোঝা যাবে না হলে। তড়িৎ বলরেখা কি পজিটিভে শুরু হয়, নেগেটিভে যায় শেষ হয়, তাহলে এই যে এরকম তড়িৎ বলরেখা পাবা। আমি অ্যারোটা দিই নেই, এই যে অ্যারো, পজিটিভে শুরু, নেগেটিভে শেষ। তো দেখছো কে কোথায় পাওয়া গেছে আমার এইরকম সরল রেখা, মানে এরকম সরল রৈখিক তড়িৎ বলরেখা। তো দেখো এখানে কিন্তু সবগুলার ডিস্টেন্স সেম, আবার সবগুলো সমান্তরাল। তার মানে ধারকের জন্য যে আমরা তড়িৎ ক্ষেত্র পাই, ধারকে সঞ্চিত চার্জের জন্য যে তড়িৎ ক্ষেত্র পাই, আমরা মনে আছে থার্ড লেকচারে বলছিলাম যে তড়িৎ ক্ষেত্রগুলো যদি সমান্তরাল হয় আর দূরত্ব সমান হয় তাহলে পরে ওই তড়িৎ ক্ষেত্রটা সুষম হয়। তাহলে ধারকে সঞ্চিত চার্জের জন্য যে তড়িৎ ক্ষেত্র পাই সেটি সুষম তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, ঠিক আছে। এখন আমি তোমাদের বলছিলাম ওইটার জন্য আমাকে আঁকাইয়া দিতে, সমবিভব তল আঁকাইয়া দিতে। দেখো তুমি 4টা পয়েন্ট নাও, এটার জন্য সমবিভব তল আঁকানো একদম সহজ। 4টা পয়েন্ট একদম নিচ নিচ নাও। এটার জন্য এর ডিরেকশন এই দিকে, তাইলে আমার সমবিভব তলের ডিরেকশন কোন দিকে হবে? উপরের দিকে। এটার জন্য উপরের দিকে, এটার জন্য উপরের দিকে, এটার জন্য উপরের দিকে। তাহলে এই যে আমার সমবিভব তল, এই যে এইগুলো হবে সমবিভব তল। এখন এইটা তো আমি 2Dতে কল্পনা করতেছি, আসলে 3Dতে জিনিসটা কেমন হয় আমি তোমাকে অল্প করে দেখাই দিই। এই যে মনে করো ধারকের পাতগুলো দেখতে তো অনেকটা এরকম হয় না? এরকমই তো হওয়ার কথা, পাত তো বলছে না। তো আরেকটা পাত মনে করো এইটা, সুন্দর হবে না ড্রয়িং, যাই হোক মোটামুটি আর কি বোঝার মতো। তো এক পাতে কি হয়? নেগেটিভ চার্জ জমা হয়, নেগেটিভ চার্জ। আরেক পাতে কি হয়? পজিটিভ চার্জ জমা হয়, এই যে পজিটিভ চার্জ। তো তড়িৎ বলরেখাগুলো কেমনে যায়? তড়িৎ বলরেখা আমি অন্য কালার দিয়ে আঁকি। এই যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে এইভাবে যায়, এভাবে যায়, তাই না? মানে সমান্তরালভাবে যায়। আমি সুন্দর করে আঁকতে পারবো কিনা জানি না, মানে সমান্তরালভাবে যায়। তুমি বুঝা নাও যে সমান্তরালভাবে যায়, তাহলে এভাবে যায় অনেকটা। তো সমবিভব তল অ্যাকচুয়ালি হবে এই যে এরকম পয়েন্টগুলা। তুমি যদি 3D ভাবে চিন্তা করো, দেখো এই দিকে আসলে পরেও সমবিভব তল, উপর দিকে লম্বভাবে গেলেও সমবিভব তল, আবার ওই দিকেও গেলেও সমবিভব তল, আবার নিচ দিকে গেলেও সমবিভব তল, তাই না? কারণ লম্ব বলছে তো লম্ব হবে, তা যে কোনো দিকে লম্ব আঁকাইলেই তো হয়। তো জিনিসটা আসলে সমবিভব তলটা দেখতে হয় এই যে এমন, মানে যদি আমি 3D চিন্তা করি, 3D চিন্তা করলে সমবিভব তলটা দেখতে হয় এমন, মানে একটা পাত সমবিভব তল আর একটা সমতল পাত হয়। বুঝতে পারছি? মানে এই যে আমার সমান্তরাল পাত ধারকের জন্য সমবিভব তলটা আর একটা সমান্তরাল পাত হয়। ক্লিয়ার? ক্লিয়ার? এখন সমবিভব তলের মধ্যে আমি জানি যে কোনো চার্জ মুভ করতে গেলে আমাকে কোনো কাজ করতে হবে না, আর একটা সমবিভব তল আঁকাইয়া দিই নাকি? তো জিনিসটা দেখতে অনেকটা এরকম হয়। একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। মনে করো 2টা বইয়ের পাতা, 2টা বইয়ের পাতার মধ্যে আরও 2টা বইয়ের পাতা, এরকম। ঠিক আছে? তাহলে সমবিভব তলে এই তলের মধ্যে তুমি যে কোনো জায়গায়, এই তলের মনে করো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলা, এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে গেলা, এই তলের মধ্যে যে কোনো জায়গায় যদি তুমি চার্জ সরাইতে চাও তুমি কোনো কাজ করতে হবে না। ঠিক আছে? কোনো কাজ করা ছাড়াই, বাহ্যিকভাবে কাজ করা ছাড়াই সরানো যাবে। বুঝতে পারছি? আচ্ছা, আমি তোমাকে এটা একটু বুঝাই দিলাম। এটা আমার লাগলো যে আগের দিন হোমওয়ার্ক দিয়েছিলাম, একটু বুঝাই দিই। আর এই হোমওয়ার্কটা সলভার দিব না, এটা তো জাস্ট সোজা। দেখো কিউ বলছে, সি দেওয়া ভি দেওয়া, তাইলে আমরা জানি সি ইকুয়াল টু কিউ বাই ভি, এখান থেকে কিউ বের করবো। আর ইউ সমান সমান সি দেওয়া ভি দেওয়া, হাফ সি ভি স্কোয়ার করলেই হয়। বুঝছি? এখন আমরা স্থির তড়িতের ব্যবহার দেখা এই অধ্যায়টা শেষ করব।
দেখো স্থির তড়িতের ব্যবহারের এখানে আসলে খ নাম্বারের কোয়েশ্চেন কইরা দিতে পারে এখান থেকে। তো আমরা শুরু করতেছি ফটোকপিয়ার দিয়ে। ফটোকপিয়ার মেশিন তো সবাই চিনি। ফটোকপিয়ার মেশিনে আমরা দেখছি কি লাইট ফেলে না, লাইটের রিফ্লেকশনটা আমরা দেখতে পাই। তো আসলে করে কি, দেখো এখানে রিডিংয়ে অনেক ভালো করেই বলা আছে, আমি আর একটু ভালো করে বলি যে আমরা সবাই কখনো না কখনো এগুলো ফাও কথা, কাগজের লেখার উপর আলো ফেলা হয়, তার একটা প্রতিচ্ছবি বিশেষ ধরনের রোলারে ফেলা হয়। কোথায় ফেলা হয়? একটা রোলারে। এই যে তুমি যে আলোটা ফেলতেছো, আসলে হয় কি আমি তোমাকে বলি, এইটা ধরো রোলার, এটা মনে করো রোলার। এই রোলারে থাকে নেগেটিভলি চার্জড পার্টিকেলস, পুরাটা নেগেটিভলি চার্জড, মানে স্থির তড়িৎ আধান থাকে নেগেটিভ চার্জের। তো এই রোলারে যখন আলো পড়তেছে, আলো কি রিফ্লেক্ট করে? সাদা অংশটাকে রিফ্লেক্ট করে না? আমরা তো জানি যে কালো অংশ পুরাপুরি আলো শোষণ করে, সাদা অংশ পুরাপুরি আলো কি করে? প্রতিফলন করে। তো কি হয় আসলে, আমার যে লেখার কালো অংশটা আছে ওইটুকু আলো শোষণ করে নেয়, সাদা অংশটা আলো প্রতিফলন করে এই রোলারের উপর ফেলে। এখন এই রোলারের উপর, রোলার তো নেগেটিভলি চার্জ, যখন আলো পড়ে, যে সাদা অংশ থেকে এসে আলো পড়ে, ওই সাদা অংশগুলা নিউট্রাল হয়ে যায়। এই আলোর কারণে সাদা অংশগুলো নিউট্রাল হয়ে যায়, যে জায়গায় কালো অংশ থাকে ওই জায়গায় নেগেটিভলি চার্জড পার্টিকেলস থাকে। দেখো এখানে বলা আছে সেই রোলারে কাগজের লেখাটির মতো করে স্থির চার্জ তৈরি করা হয়। এই যে স্থির চার্জ তৈরি করা হয়েছে কাগজের লেখাটির মতো করে, কিভাবে তৈরি করা হয়েছে ওইটা আমি একটু ডিপলি বললাম। তারপরে এই রোলারটিকে পাউডারের মতো সূক্ষ্ম কালির স্পর্শে আনা হয়, এবং এই কালিটা থাকে পজিটিভলি চার্জ, কালি পজিটিভ চার্জ। আর যে রোলার ছিল, রোলার নেগেটিভলি চার্জড ছিল। ঠিক আছে? তো কালি পজিটিভলি চার্জের, কালির সংস্পর্শে আনা হলে কী হবে? পজিটিভ নেগেটিভ আকর্ষণ হবে, তখন এই রোলারের উপর এসে কালি জমা হবে। তখন ওই কালিটাকে আবার একটা সাদা পেপারে ট্রান্সফার করা হয়, তারপর নতুন একটি সাদা কাগজের উপর ছাপ দেওয়া হয়, ছাপ দিয়ে কাগজটি বসায় দেওয়া হয় যাতে আর কালি যাতে লেপ্টে না যায়, সেজন্য পরে আবার তাপও দেওয়া হয়। তাহলে প্রসিজিয়ার কি? প্রসিজিয়ার হলো রোলারে এক নাম্বার কাজ কি হয়, রোলারে প্রতিচ্ছবি সৃষ্টি, তাই না? প্রতিচ্ছবি সৃষ্টি ও স্থির চার্জ সৃষ্টি, প্রতিচ্ছবি আর স্থির চার্জ সৃষ্টি। ঠিক আছে? পরে রোলারকে কালির সংস্পর্শে আনা, রোলারকে পজিটিভ কালির সংস্পর্শে আনা, তারপরে কালির ছাপ কাগজে স্থানান্তর, তারপরে তাপ প্রদান। ঠিক আছে? এই হলো ফটোকপির স্টেপস। স্থির তড়িৎ কীভাবে পাইলাম? এই যে এখানে স্থির তড়িতের চার্জ সংরক্ষিত ছিল, সেটাকে আলো পয়রা নিউট্রাল করা হয়েছে, পরে তারপরে রোলারের সাথে ওই পজিটিভ নেগেটিভ আকর্ষণ ঘটছে, সোজা কথা। এরপরে আসি আমরা ভ্যান ডি গ্রাফ মেশিন। ভ্যান ডি গ্রাফ মেশিন আমরা ল্যাবে বিভিন্ন কাজে, বিভিন্ন এক্সপেরিমেন্ট করার জন্য ইউজ করে থাকি। এটার ইউজ হলো ল্যাবে। ঠিক আছে? তো এটা দিয়ে আসলে করে কি? এটা দিয়ে হাই ভোল্টেজ জেনারেট করে। কি জেনারেট করে? হাই ভোল্টেজ জেনারেট করে। কিভাবে হাই ভোল্টেজ জেনারেট হইতে পারে? দেখো আমরা দেখলাম একটু আগেই সমান্তরাল পাত ধারক দেখে আসছি, যেইখানে নেগেটিভ ভোল্টেজ সেখানে ভোল্টেজ কম, মানে নেগেটিভ চার্জ যেখানে নেগেটিভ সেখানে ভোল্টেজ কম, এটা ভোল্টেজ পড়ানোর সময় বুঝাইছিলাম। আর যেখানে চার্জ পজিটিভ সেখানে ভোল্টেজ বেশি। তো ভ্যান ডি গ্রাফ মেশিনটা মেইনলি পজিটিভ চার্জ স্টোর করে। তো এখানে রয়েছে কি আমি তোমাকে বলি, এখানে আছে একটা রাবারের, এই যে বেল্টটা না, এই বেল্টটা মেইনলি রাবারের তৈরি। দেখো এখানে বলা আছে অপরিবাহী একটা বেল্ট। তারপরে এই ঘূর্ণনের জন্য দুইটা কপিকল আছে, আর হইলো এইটা হলো একটা ধাতব অর্ধগোলাকার চাকতি। তো আসলে হয় কি, একটা স্থির বৈদ্যুতিক স্প্রে দিয়ে, এই স্থির বৈদ্যুতিক স্প্রের ভিতরে কি থাকে? পজিটিভলি চার্জড পার্টিকেলস থাকে, পজিটিভ চার্জ। তো এই পজিটিভ চার্জগুলো এই ভ্যান ডি গ্রাফ মেশিনে এই রাবারের মধ্যে স্প্রে করা হয়। ঠিক আছে? তো এই রাবারে দেখো এই যে এই জায়গার সাথে ঘর্ষণের ফলে যে পজিটিভ, দেখো আমি তোমাকে বলি,
এই যে স্প্রেয়ারটা আছে, স্প্রেয়ারের সাথে রাবারের ঘর্ষণ হয়, ঘর্ষণের ফলে পজিটিভ চার্জ না সরি আমি ভুল বলতেছি আগে যেটা করা হইতো যে রাবারের সাথে ঘর্ষণের ফলে পজিটিভ চার্জ সৃষ্টি হইতো, এখানে ঘর্ষক টাইপের কিছু রাখা হইতো। তো এইখানে একটা স্থির বৈদ্যুতিক স্প্রের কথা বলছে যেটা সরাসরি পজিটিভ চার্জ আর কি আমাকে স্প্রে করে দেয়। তো রাবার তো কন্ডাক্ট করে না, রাবার তো এই পাশ থেকে এই পাশে পাঠিয়ে দিবে না, তো রাবার করে কি ওই চার্জগুলোকে বহন করে নিয়ে যায়। তারপরে এখানে দেখো একটা স্পর্শক আছে, স্পর্শক কি করে কানেক্ট কইরা দেয় আমাকে এই যে ইসের সাথে ধাতবের সাথে কানেক্ট করে দেয়, মানে একটা তার দিয়ে কানেক্ট করে। তাহলে কি হবে, এই পজিটিভ চার্জগুলো ধাতবগুলোকে যায় জমা হবে। এখন জমা হইতে হইতে দেখো সবগুলো চার্জ কিন্তু পৃষ্ঠে জমা হয়েছে। কারণ কি আমি সেটা বলছি, আবার একটু বলি, এটা আগে বলি নাই হয়তো। দেখো মনে করো একটা গোলক আছে, গোলকের ভিতরে তুমি চার্জ দিলা, তো চার্জ দিলে তো একই ধর্মী চার্জ দিবা, তো একই ধর্মী চার্জগুলো কী করবে, পরস্পর থেকে বিকর্ষণ করে দূরে সরে যেতে চাইবে। তো দূরে সরে যায় এদের মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট পজিশন হবে এই যে ধাতব গোলকের পৃষ্ঠে থাকা। চার্জ থাকার জন্য সবচেয়ে ইজিয়েস্ট পজিশন হইলো যে জায়গায় চুক্কা বেশি, এইটাও তোমাকে বলি, এটা একটু পরে কাজে লাগবে। যেই জায়গায় চুক্কা বেশি ওই জায়গায় চার্জ বেশি থাকে, মানে যে জায়গায় তীক্ষ্ণ বাঁক আছে সেইখানে চার্জ বেশি থাকে রাদার দেন পৃষ্ঠ। এখন মানে পৃষ্ঠে একটু কম থাকবে, যে জায়গায় বাঁক বেশি সেই জায়গায় চার্জ বেশি। আর গোলকের জন্য তো কোনো জায়গায় বাঁক বেশি কম নাই, তাই গোলকের জন্য সব জায়গায় সুন্দরভাবে পৃষ্ঠে যায় ছড়ায় পড়বে। বুঝতে পারছি, গোলকের জন্য তো কোথাও বাঁক বেশি বা বাঁক কম এরকম নাই না। তো কি বলতেছিলাম, এই যে পজিটিভলি চার্জগুলো যে জমা হইলো, জমা হওয়ার কারণে কি এই যে উপরের যে ধাতব গোলকটা আছে এইটা ভোল্টেজ উচ্চ ভোল্টেজ, এটা হাই ভোল্টেজ সৃষ্টি করবে, হাই ভোল্টেজ। দেখো আমরা এখন একটু পড়ি। অত্যন্ত উচ্চ বিভব দিয়ে নানা ধরনের কাজ করা হয়। ভ্যান ডি গ্রাফ মেশিনে সেটি করা সম্ভব হয় স্থির বিদ্যুৎ ব্যবহার করে। একটি ঘুরন্ত বিদ্যুৎ পরিবাহী বেল্টে চার্জযুক্ত কণা বা স্থির বৈদ্যুতিক বিদ্যুৎ স্প্রে করা হয় এই যে স্প্রেয়ার দিয়ে। বেল্টটি ঘুরিয়ে একটি ধাতব গোলকের ভেতর নেওয়া হয় নিচে, বেল্টের উপর থেকে একটি স্পর্শকে চার্জটা গ্রহণ করে ধাতব গোলকে পৌঁছায় দেয়। আমরা জানি চার্জ সবসময় বেশি থেকে কম বিভাবে প্রবাহিত হয়। এখন একটা কথা আছে, এখানে চার্জ বলছে, অ্যাকচুয়ালি এটা পজিটিভ চার্জ বলা উচিত ছিল। আমি তোমাকে বোঝাই, আমি তোমাকে গতদিনই বলছি নেগেটিভ চার্জ লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে যায়, এটা কিন্তু আমি গতদিন বলছি। লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে যায়, পজিটিভ চার্জ ঠিক তার উল্টা দিকে যায়। পজিটিভ চার্জ হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে যায়, এই কথাটা এইখানে বলা হয়েছে। এখানে চার্জ বলতে মেইনলি পজিটিভ চার্জকে বোঝানো হয়েছে, কারণ ভ্যান ডি গ্রাফ মেশিনে মেইনলি আমরা পজিটিভ চার্জ নিয়েই কাজ করে থাকি, তাই না? তো এখানে মেইনলি পজিটিভ চার্জের কথা বলা হয়েছে। সবসময় বেশি থেকে কম বিভবে, ঠিক আছে, একটু ক্লিয়ার করে দিলাম। ভ্যান ডি গ্রাফ জেনারেটরে এটি সবসময় ঘটে থাকে, কারণ ধাতব গোলকের ভেতরে সবসময় গোলকের সমান বিভব থাকে, এটা আমরা জানি। ধাতব গোলকের পৃষ্ঠে বিভব সমান হয়, এটা আমরা জানি। বেল্টের উপরে বাড়তি চার্জটুকুর জন্য যে বাড়তি ভোল্টেজ তৈরি হয় সেটি তাই সবসময় গোলকের ভোল্টেজ থেকে বেশি। আমি বুঝাই, ধাতব গোলকের অভ্যন্তরে ভোল্টেজ সমান থাকে। অভ্যন্তরে মনে করো একটা গোলক তুমি নিছো, এই গোলকের প্রত্যেক বিন্দুতে অভ্যন্তরে ভোল্টেজ সমান থাকবে। এটা আমি আগেও একদিন পড়ানোর সময় বলছিলাম, কিন্তু কেন সমান থাকবে আসলে আমি তোমাকে বুঝাইতে পারতেছি না, আই এম সরি, ওইটার রিজন আমি বলতে পারবো না। তুমি শুধু এটা জেনে রাখো যে ধাতব গোলকের অভ্যন্তরে বিভব সমান। ওকে, এইটা একটু জানা রাখো, জাস্ট আর কিছু জানতে হবে না। তো ধাতব গোলকের অভ্যন্তরে তো বিভব সমান, কিন্তু উপরে তো তুমি এক্সট্রা কিছু চার্জ দিছো, তো এক্সট্রা চার্জের কারণে এক্সট্রা কিছু বিভব পাবে, ওইটাই হইলেও জমা হবে। ঠিক আছে, এভাবে বিশাল পরিমাণ চার্জ জমা করে উচ্চ পোটেনশিয়াল তৈরি করা হয়। ঠিক আছে, বুঝতে পারছি ভ্যান ডি গ্রাফ মেশিন কেমনে কাজ করে। আচ্ছা চলো নেক্সটে যাই, জ্বালানি ট্রাক। তো জ্বালানি যে ট্রাকগুলো বিয়ার করে সেই ট্রাকগুলোর ভিতরে কি অনেক সেন্সিটিভ ম্যাটেরিয়ালস থাকে, সামান্য যদি স্পার্ক করে মানে বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি হয়, সেইটা জ্বালানিতে পড়লে মানে বার্স্ট করবে, ঠিক আছে, মানে ব্লাস্ট হয়ে যাবে। তো সেইটাকে রক্ষা করার জন্য আমরা কি পদক্ষেপ নেই সেটা এখানে লেখা আছে। এটা থেকে সুন্দর একটা খ নাম্বারের কোশ্চেন করা যেতে পারে। দেখো কি বলছে, পেট্রোল বা অন্য জ্বালানি ট্রাক যখন তাদের জ্বালানি সরবরাহ করে তখন তাদেরকে খুব সতর্ক থাকতে হয়। কেন? হঠাৎ করে বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি হলে বড় কোনো বিস্ফোরণের জন্ম দিতে পারে। জ্বালানির ট্রাকের চাকার সাথে রাস্তার ঘর্ষণে কিভাবে বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি হতে পারে? চাকার সাথে রাস্তার ঘর্ষণে। আমরা জানি ঘর্ষণের ফলে স্থির তড়িৎ তৈরি হয়, তাই না? প্রথম লেকচারের পড়া এইটা। তো
তো স্থির বিদ্যুৎ তৈরি হলে এটা ঘটতে পারে, মানে ঘর্ষণ, চাকার সাথে রাস্তার ঘর্ষণের ফলে, লিখি একটু, চাকার সাথে রাস্তার ঘর্ষণের ফলে, চাকার সাথে রাস্তার ঘর্ষণের ফলে স্থির বিদ্যুৎ তৈরি হতে পারে, ফলে বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়ে বিস্ফোরণ ঘটতে পারে জ্বালানি ট্রাকের জন্য। তাহলে আমাকে কি করতে হবে, যাতে এই চার্জ জমা না হয়, এই স্থির বিদ্যুৎ তৈরি না হয়, সেজন্য কি করতে হবে, ওই স্থির বিদ্যুৎটাকে আমাকে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে, তাই না? তো আমি তোমাদের সম্ভবত কোনো এক লেকচারে বলছি পৃথিবী হলো চার্জের আধার হিসেবে কাজ করে। পৃথিবী বা ভূমি চার্জ এর আধার। ও হ্যাঁ, প্রথম লেকচারেই বলছিলাম এটার সাথে যদি তুমি পজিটিভ চার্জ কানেক্ট করো তাহলে পজিটিভ চার্জও এর দিকে প্রবাহিত হয়ে যাবে, নেগেটিভ চার্জ কানেক্ট করলে নেগেটিভ চার্জও এর দিকে প্রবাহিত হয়ে যাবে। তাহলে আমার যে স্থির বিদ্যুৎ তৈরি হইতেছে সেইটাকে যদি আমি ভূমির সাথে কানেক্ট করে দেই বা ভূ সংযোগ করে দিলে অসুবিধা দূর হবে। তো এই ভূ সংযোগ করার জন্য দেখবা কি করে তারা, এই ভূ সংযোগ করার জন্য দেখবা সেজন্য এই ধরনের ট্রাকের পিছনে ট্যাঙ্ক থেকে একটি শিকল ঝুলিয়ে দেওয়া হয়। এই শিকলটা কি মাটিতে স্পর্শ করে, আর শিকল একটা পরিবাহী পদার্থ, কারণ এটা লোহার তৈরি, ধাতুসমূহ সাধারণত পরিবাহী হয়। তো শিকল কি করে, এই যে স্থির বিদ্যুৎ যা সৃষ্টি হয় সেটাকে ভূসংযুক্ত করে দেয়। ভূসংযুক্ত করে দেওয়ার ফলে আমার রাস্তার আর কি মাটির সাথে যে পরিমাণ স্থির বিদ্যুৎ তৈরি হয় সেটা মাটিতে চলে যেতে পারে। তাহলে শিকল দিয়ে ভূসংযুক্ত করা হয়। আমি কি পয়েন্টসগুলো লিখতেছি তুমি নিজের মতো সাজিয়ে লেখো প্রশ্নটা, যে জ্বালানি ট্রাকে কিভাবে বিস্ফোরণ থেকে রক্ষা করা হয়, এরকম কোয়েশ্চেন করতে পারে, আরও সুন্দর কোয়েশ্চেন করতে পারে, আমি সুন্দর করে বললাম না। শিকল দিয়ে ভূসংযোগ করা হয় যেন স্থির বিদ্যুৎ জমা হতে না পারে। মানে যেখানে যেখানে এরপর থেকে আমরা একটা প্রবলেম ফেস করব সেটা হলো যেখানে যেখানে আমরা দেখব চার্জ জমা হচ্ছে সেখানে সেখানে আমরা কি করব, ওইটাকে ভূসংযুক্ত করে দেব সিম্পলি। ঠিক আছে, তো জ্বালানি ট্রাকের প্রয়োগটা দেখলাম। আচ্ছা, নেক্সটটাতে যাই। বলছে ইলেকট্রনিক্স। দেখো, ইলেকট্রনিক্সের প্রথম লাইনে খুব একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে। শীত প্রধান দেশে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকে, সেখানে স্থির বিদ্যুতের প্রভাব অনেক বেশি। কিন্তু কেন, এই কথাটা কেন বললো তারা, একটু জানতে হবে না আমার। দেখো, জলীয় বাষ্প মানে কি, H2O গ্যাস মানে জলীয় বাষ্প। তো জলীয় বাষ্প কি, পানি তো সামান্য বিদ্যুৎ পরিবাহী। এটা কিভাবে ব্যাখ্যা করা যায়, তুমি নিশ্চিতভাবে শুনছো যে ইলেকট্রিক লাইনগুলো পানিতে পড়লে পরে তুমি যদি পানিতে পা বা হাত রাখো তাহলে তুমি শক খাবা। কেন? কারণ পানিটা বিদ্যুৎ পরিবাহী। এটা ব্যাখ্যা করা যায় পানির পোলারিটি দিয়ে, যেটা আমরা আর কি কেমিস্ট্রি 5th চ্যাপ্টারে পড়ি, যে পানি একটি পোলার যৌগ। ঠিক আছে, পোলারিটি দিয়ে মানে কি হয়, এটা যখন বিদ্যুতের সংস্পর্শে আসে এটা হালকা বিয়োজিত হয়ে যায়, তো পানি বিদ্যুৎ পরিবাহী। তো শীতপ্রধান দেশে আর্দ্রতা কম, শীতপ্রধান দেশে আর্দ্রতা কম মানে জলীয় বাষ্প কম। জলীয় বাষ্প কম মানে কি, চার্জ ফ্লো হওয়ার টেন্ডেন্সিটা কম। চার্জ ফ্লো হওয়ার টেন্ডেন্সি কম মানে কি, চার্জ জমা হওয়ার টেন্ডেন্সিটা বেশি। চার্জ জমা হওয়ার মানে কি, স্থির বিদ্যুৎ সৃষ্টি হওয়ার টেন্ডেন্সিটা বেশি। বুঝতে পারছি? শীতপ্রধান দেশে আর্দ্রতা কম, সেই কারণে জলীয় বাষ্প কম। জলীয় বাষ্প কম মানে কি, বিদ্যুৎ পরিবাহিত জলীয় বাষ্প, তাহলে চার্জগুলো প্রবাহিত হইতে পারতেছে না। তো
তো সেই কারণে কি চার্জ জমা হইতেছে মানে স্থির বিদ্যুতের যে প্রভাব সেটা বেশি হবে। তো এই কথাটা আমি ব্যাখ্যা করে দিলাম। হ্যাঁ, তোমার যদি বুঝতে অসুবিধা হয় আমি ব্যাখ্যা করে দিলাম। দেখো, ইলেকট্রনিক্সের কাজে আমাদের আইসি ব্যবহার করতে হয়। আইসি কী জিনিস আমি এখন বলবো না, ঠিক আছে। তো আইসির ফুল ফর্মটা দেওয়া আছে, এটা লাগতে পারে, ইন্টিগ্রেটেড সার্কিট। তো তাদের পিনে খুব অল্প ভোল্টেজের তারতম্যের কারণে নষ্ট হয়ে যাইতে পারে, এবং এই আইসিগুলো অনেক দামি। কাজে ইলেকট্রনিক্সের কাজ করার সময় শুধু হাত দিয়ে স্পর্শ করলে, তো তুমি দেখো, তুমি ধরো শীত প্রধান দেশে বাস করতেছো, তো তুমি ধরো তোমার হাতটাকে, এই যে মনে করো তোমার হাত, অনেক সুন্দর হাত আঁকাইছি আমি, তো তুমি তোমার হাতকে তোমার জ্যাকেটে ঘষছো, এটা তোমার জ্যাকেট। তো শীত প্রধান দেশে তো জ্যাকেট পরতে হবে। জ্যাকেটগুলো নর্মালি বা উলের হইতে পারে, উলের। তো উলের হইলে পরে কি হয়, তুমি যখন ঘষো স্থির বিদ্যুৎ তৈরি হয়। তো তুমি যখন ওই আইসির মধ্যে হাত দাও, তো আইসির মধ্যে যখন তুমি হাত দাও, ওই বিদ্যুৎটা প্রবাহিত হয়ে ভোল্টেজ ড্রপ বেড়ে যায়, মানে ভোল্টেজ পার্থক্যটা বেড়ে যায়। বিদ্যুৎ প্রবাহিত হওয়া মানে কি, একটা ভোল্টেজ ডিফারেন্স ছিল, তাই না? তো ভোল্টেজ ডিফারেন্সটা বেড়ে গেছে। আচ্ছা, তুমি মেবি রিলেট করতে পারতেছো না, আমি আবার বলি। বিদ্যুৎ প্রবাহিত কখন হয়, যখন ইলেকট্রন প্রবাহিত হয়। ইলেকট্রন প্রবাহিত কখন হয়, যখন ভোল্টেজ ডিফারেন্স থাকে, কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজের দিকে যায়। তো তুমি যখন ওকে টাচ করতেছো, তখন কি হচ্ছে, ভোল্টেজ গ্যাপটার কারণে ওই ইন্টিগ্রেটেড সার্কিটে কি হচ্ছে, হয়ে যাচ্ছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ফলে কি ভোল্টেজ বেড়ে যাচ্ছে, ফলে সার্কিট বোর্ড নষ্ট হয়ে যেতে পারে। তো এরকম পরিস্থিতিতে কাজ করার জন্য কি করা হয়, পুরো টেবিলে উপরের অংশ বিদ্যুৎ পরিবাহী পদার্থ দিয়ে ভূমির সাথে সংযুক্ত করে দেওয়া হয়। মনে করো এই টেবিলে তুমি কাজ করতেছো, এই টেবিলের উপরে একটা পরিবাহী পদার্থ রাখছে, এবং ওই পরিবাহী পদার্থটাকে ভূমির সাথে সংযুক্ত করে দিছে, যাতে তুমি হাত রাখলে পরে, তুমি তো সবসময় টেবিলে হাত রাখবা, যাতে স্থির বিদ্যুৎটা জমা হইতে না পারে, ভূসংযুক্ত হয়ে যায়। ভূসংযোগ তো আমরা এভাবে দেখাই না। ভূসংযোগকে কীভাবে দেখাই মনে আছে, শিখাইছিলাম প্রথম লেকচারে। ভূসংযোগকে দেখাই আমরা এইভাবে, ঠিক আছে। তো টেবিলটাকে ভূসংযুক্ত করে দেওয়া হয়, ঠিক আছে। একই সাথে যে কাজ করে তার হাতেও বিদ্যুৎ পরিবাহী স্ট্র্যাপ দিয়ে ভূমির সাথে সংযুক্ত করে রাখা হয়, মানে তার হাতটাকেও ভূমির সাথে সংযুক্ত করে রাখা হয়। কারণ আমরা কি দেখলাম, আমরা একটু আগে বললাম যে কোনো চার্জ জমা হওয়ার প্রবলেম সৃষ্টি হলে সেটাকে আমরা ভূসংযুক্ত করে দেব। ওকে, এটার ব্যাখ্যা বইতে সুন্দর লেখা আছে, আমি আর একটু সুন্দর করে বুঝাই দিলাম। আচ্ছা, নেক্সট, এরপর আসে বজ্রপাত ও বজ্র নিরোধক। এটা নিয়ে 2 পৃষ্ঠা আছে, 2 পৃষ্ঠা আমরা একটু রিডিং পড়ে যাব জাস্ট। বজ্রপাত হইলে কি হয়, বজ্রপাত হইলে পরে অত্যন্ত তাপমাত্রার সৃষ্টি, অত্যন্ত তাপ বাড়ে, ঠিক আছে, অত্যন্ত তাপ বাড়ে। আর যে গ্যাস, মানে মেঘ যে আছে, মেঘ আয়নিত হয়ে যায়। আচ্ছা, আমি বলতেছি আসলে বজ্রপাত হয় কিভাবে। দেখো এখানে লেখা আছে, আচ্ছা আমি শুরু করি, এই রিডিংটা পড়ি, তাহলে আমি সুন্দর সিকোয়েন্সে বলতে পারবো। আকাশে মেঘ জমা হওয়ার সময় জলীয় বাষ্প যখন উপরে উঠতে থাকে, তখন সেই জলীয় বাষ্পের ঘর্ষণের কারণে কিছু ইলেকট্রন মেঘের মধ্যে জমা হয়। জলীয় বাষ্পগুলো পরস্পরের সাথে ঘষা খাবে, আর আমরা জানি ঘষার মাধ্যমে কি স্থির তৈরি হয়, তাই না? তো ইলেকট্রন কিছু জমা হয়, তখন স্বাভাবিকভাবে উপরের মেঘের মাঝে ইলেকট্রন কম পড়ে, আর ইলেকট্রনের কম পড়লে কি হয়, ধনাত্মক চার্জ জমা হয়। তাহলে মেঘ দেখো, এইটা মনে করো মেঘ, উপরের দিকে প্লাস চার্জ, নিচের দিকে মাইনাস চার্জ, তাহলে কি একটা ভোল্টেজ গ্যাপ তৈরি হয়েছে। তো মেঘের ভিতর যখন প্রচুর চার্জ জমা হয়, তখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য মেঘের ভিতরে বড় স্পার্ক হয়। কি হয়, ইলেকট্রনগুলা আর ধনাত্মক চার্জগুলো মিলে একটা স্পার্ক হয়, যেটাকে আমরা বলি বিদ্যুৎ চমকানো, ঠিক আছে। বিদ্যুৎ কীভাবে সৃষ্টি আমরা বুঝলাম, এইটা হলো বিদ্যুৎ কীভাবে সৃষ্টি হয়। মাঝে মাঝে আকাশের মেঘে এত বেশি চার্জ জমা হয় যে সেগুলো বাতাসকে আয়নিত করে। এই কনসেপ্টটা বুঝতে গেলে তোমাকে পদার্থের প্লাজমা অবস্থা বুঝতে হবে। প্লাজমা অবস্থা কি, ধরো আমি তোমাকে হালকা করে বুঝাই দিই, এটা পঞ্চম অধ্যায়ের পড়া। তো মনে করো গ্যাস মলিকিউল আছে, এটা মনে করো একটা গ্যাস মলিকিউল। গ্যাস মলিকিউলের ভিতরে কি আছে, গ্যাসের পরমাণু আছে, তাই না? তো এখন যখন তুমি এটাকে অত্যন্ত হিট দিবা, তখন কি হবে, এই মলিকিউলগুলা থেকে ইলেকট্রনগুলো ত্যাগ হয়ে যাবে। তো তখন কি হবে, গ্যাসের ভিতরে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, মানে মুক্ত ইলেকট্রন আর আয়নিত গ্যাস পাওয়া যাবে। তো গ্যাস এভাবে আয়নিত হয় অত্যাধিক হিটের কারণে, ঠিক আছে। তো যখন তুমি বজ্রপাত হয়, তখন অত্যধিক তাপ সৃষ্টি হয়, তো সেই কারণে গ্যাসটা, মেঘ না অ্যাকচুয়ালি, গ্যাসটা আয়নিত হয়ে যায়।
বাতাস আর কি, বাতাসটা আয়নিত হয়ে যায়। গ্যাস মানে আমি এখানে মেনলি বাতাস বোঝাচ্ছি। তো বাতাসটা আয়নিত হয়ে যায়। আয়নিত হইলে হয় কি, দেখো লেখা আছে দ্রুত বেগে এই বিজলিটা মাটিতে নেমে আসে এবং সেটাকে আমরা বলি বজ্রপাত। ঠিক আছে, প্রথমটাকে বলতেছিলাম বিজলি চমকানো। আর যখন এই আয়নিত হয়ে যায়, আয়নিত হওয়ার কারণে কি হয়, গ্যাসকে যখন সে আয়নিত করে ফেলে তখন অনেক দ্রুত বেগে সে মাটিতে নেমে আসে এবং সেটাকে আমরা বলি বজ্রপাত। বজ্রপাতের সময় মেঘ থেকে বিশাল পরিমাণ চার্জ পৃথিবীতে নেমে আসে। বাতাসের ভিতরে যাওয়ার সময় সেটা বাতাসকে আরও আয়নিত করে। তখন সেখানে প্রচণ্ড তাপ আর আলো আর শব্দ সৃষ্টি হয়। 3 ধরনের শক্তি সৃষ্টি হয়। কি তাপ শক্তি, আলোক শক্তি আর শব্দ শক্তি। এই বিশাল পরিমাণ চার্জ যেখানে হাজির হয় সেখানে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। বজ্রপাতের সময় কয়েক লক্ষ অ্যাম্পিয়ারের মতো বিদ্যুৎ, অ্যাম্পিয়ার কি বিদ্যুৎ পরিমাপের একক, আমরা একাদশ অধ্যায় শিখব চলতরিৎ পড়ার সময়। এই বিদ্যুৎ প্রবাহের জন্য তাপমাত্রা 20 থেকে 30 হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়, যেটা সূর্যপৃষ্ঠের তাপমাত্রা থেকেও বেশি। বুঝতেছো? তাহলে কারোর উপর বাস পড়লে সে বাঁচবে কেমনে? সম্ভব না তো বাঁচা। বুঝছি। এখন এই তাপমাত্রার কারণে আমরা নীলাভ, সাদা ও আলোর একটা ঝলকানি দেখতে পাই। আমি যখন পঞ্চম অধ্যায় পড়াইছিলাম তখন তোমাদের অরোরা দেখাইছিলাম, নর্দার্ন লাইটস। তো আয়নিত গ্যাসের কালার দেখায়, ওইটার কারণে আমরা নীল আলো দেখতে পাই। বুঝতে পারছি? তো পঞ্চম অধ্যায়ের লাস্ট লেকচারটা দেখে এসো, লাস্ট লেকচারের একদম লাস্টের দিকে দেখবা প্লাজমা অবস্থা পড়াইছি, তখন অরোরার কথা হালকা পাতলা বলছি, ওইটা দেখলে একটু ক্লিয়ার হবে। তখন বজ্রপাতের কথাও হালকা পাতলা বলছিলাম। তাপমাত্রার কারণে আরও একটা ব্যাপার ঘটে, বাতাসটুকু উত্তপ্ত হয়ে ফুলে ফেপে বাইরের দিকে ছড়িয়ে পড়ে। পরের মুহূর্তে বাইরের বাতাস এসে সেই শূন্য স্থান পূরণ করে। পুরো বিষয়টি ঘটে অতি অল্প সময় এবং একটি গগনবিদারী শব্দ হয়। কিন্তু কথা হইল, তুমি বিদ্যুৎ চমকানোর আলো যত তাড়াতাড়ি দেখতে পাও, শব্দটা কিছুক্ষণ পর শোনো। কেন? কারণ আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। তাহলে আর শব্দের বেগ, বাতাসে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, অনেক কম। তার মানে যতক্ষণ পর আলো দেখো তার অনেকক্ষণ পর তুমি কি দেখো? শব্দ দেখতে পাও। এই কথাটা এখানে বলছে। 332, তোমাদের বইতে 330 লেখা, তাহলে আমি 330ই করে দিই, 330 মিটার পার সেকেন্ড। ওকে, তো দেখো এখানে কি পড়ছে, একটু রিডিং পড়লেই বুঝবে, এটা কঠিন কিছু না। বাতাসের গতি শব্দের চাইতে দ্রুত হলে তাকে শক ওয়েভ বলে। দেখো বাতাসের গতি কিন্তু শব্দের চাইতে দ্রুত, এবং বজ্রপাতের ফলে সেখানে এক ধরনের শক ওয়েভ সৃষ্টি হয়। এটা মনে রাখবা, বজ্রপাতের ফলে শক ওয়েভ সৃষ্টি হয়। আলোর ঝলকানি এবং শব্দ একই সাথে তৈরি হলেও আমরা আলোটিকে প্রথমে দেখি, কারণ আলোর বেগ বেশি। আর শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। 330 মিটার পার সেকেন্ড মানে কি? 1 সেকেন্ডে 330 মিটার, তাহলে 2 সেকেন্ডে কত? 660 মিটার। 3 সেকেন্ডে কত? 990 মিটার, মানে প্রায় 1 কিলোমিটার। মানে এর 1 কিলোমিটার যেতে প্রায় 3 সেকেন্ড সময় নেয়। কাজেই আলোর কত সেকেন্ড পর শব্দটা শোনা গেছে? মনে করো বজ্রপাতের আলো দেখতে পাইছি আমি এখন, হ্যাঁ, তার 3 সেকেন্ড পর বা 5 সেকেন্ড পর আমি আলো দেখার এরকম একটা ম্যাথ দিয়ে দিতে পারে ছোটোখাটো। বজ্রপাতের আলো দেখার 5 সেকেন্ড পর আমি শব্দ পাইছি। তাইলে কত দূরে বজ্রপাত হইছে? বজ্রপাত হয়েছে এরকম একটা ছোটোখাটো ম্যাথ দিয়ে দিতে পারে। এইখানে লেখছে তো তাই এখানে করাই দিই। দেখো মনে করো বজ্রপাত হয়েছে এই জায়গায়, তো এই জায়গায় আলোটা দেখা গেছে, তুমি দূর থেকেও দেখবা কারণ অনেক বিশাল পরিমাণে আলো দেখা যায়। তো তুমি 5 সেকেন্ড পর শব্দ শুনছো, তার মানে কি ততক্ষণে কি হয়েছে? মোটামুটি 5 সেকেন্ড পর যায় তুমি শব্দ শুনছো, মানে কি শব্দ ততক্ষণে 5 সেকেন্ডে যতখানি দূরত্ব অতিক্রম করার কথা ততখানি দূরত্ব অতিক্রম করে ফেলছে। তাহলে ততক্ষণে শব্দের বেগটা ধ্রুব থাকে 330 মিটার পার সেকেন্ড বাতাসে, আর শব্দর সময় লাগছে কত? 5 সেকেন্ড। তাহলে শব্দ কি 5 সেকেন্ড সময় ট্রাভেল করে তোমার কাছে আসছে। তাহলে দূরত্ব কত ছিল? এইটাই। তাহলে ডি সমান সমান ভিটি লিখতে পারবো আমরা। তাহলে 330 গুণ 5, তো মোটামুটি আসে 1650, সম্ভবত 1650 মিটার। তাহলে মোটামুটি 1.65 কিলোমিটার দূরে বজ্রপাতটা হয়েছে অ্যাকচুয়ালি, আর তুমি তার শব্দ পাইছো 5 সেকেন্ড পরে। বুঝতে পারছি? এখন থেকে তুমি চাইলে পরে ক্যালকুলেট করতে পারবা
যে ভাইয়া আমি তো হিসাব করলাম যে 3 সেকেন্ড পরে বজ্রপাতের আওয়াজটা পাইতেছি, লাইটটা পাইছি এতক্ষণ আগে, তাহলে কত দূরে বজ্রপাতটা পড়ছে, ঠিক আছে, এটা হিসাব করতে পারবো আমরা, ঠিক আছে। আচ্ছা, এখন বজ্রপাত তো হয় কীরকম, কীভাবে হয় সেটা ব্যাখ্যা করা হইল। এখন বজ্রপাতকে আমরা নিরোধ করতে পারি কীভাবে? দেখো, বজ্রপাতের সময় যেহেতু আকাশের মেঘ থেকে বিদ্যুৎ প্রবাহ নিচে নেমে আসে, তাই এটা সাধারণত উঁচু জিনিসকে সহজে আঘাত করে, তাই বজ্রপাত থেকে রক্ষার জন্য উঁচু বিল্ডিংয়ের উপর ধাতব একাধিক সূচালো মুখযুক্ত শলাকা। সূচালো কেন একটু আগে ব্যাখ্যা করছি, যত সূচালো হবে তত বেশি চার্জ জমা থাকতে পারবে। হ্যাঁ, তারপরে দেখো একটু কথাবার্তা বলা আছে, ওইটা বললে পরে কেন সূচালো সেটা বুঝতে পারবা। সেটা মোটা বিদ্যুৎ সুপরিবাহী তার দিয়ে মাটির গভীরে নিয়ে যাওয়া হয়, মানে গ্রাউন্ডেড করে দেওয়া হয়। কারণ দেখো বজ্রপাতের সময় কি হয়, চার্জ আসে, তো চার্জ যেখানেই আসে আমার সুবিধা হয় কি, আমি যদি সেটাকে গ্রাউন্ডেড করে দিই, এই যে গ্রাউন্ডেড করে দিলে আমার চার্জটা চলে যায়। দেখো কি হচ্ছে, এর পিছনে বিজ্ঞানটুকু খুবই সহজ। আমরা আগেই দেখেছি চার্জযুক্ত কোনো কিছু চার্জহীন কোনো কিছুর কাছে আনলে সেখানে বিপরীত চার্জ আবেশিত হয়, আগেই দেখছি, এটা একদম অধ্যায়ের প্রথমে দেখছি। তাই বজ্রপাত হবার উপক্রম হলে বজ্র শলাকাতে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়, কারণ বজ্রপাতে কি থাকে, নেগেটিভ চার্জ। তো বজ্রপাতে নেগেটিভ চার্জগুলোর কারণে এই শলাকাতে কি পজিটিভ চার্জ সৃষ্টি হয়, যে নেগেটিভ চার্জের কারণে শলাকাতে পজিটিভ চার্জ সৃষ্টি হলো। এটাকে চুক্কা কেন রাখা হয়? কারণ যত সূচালো থাকবে তত ইন্টেন্সিটি মানে তত বেশি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। এটা বলি যে যত সূচালো তত বেশি তড়িৎ ক্ষেত্র, বুঝতে পারছি? তো সূচালো শলাকা থাকার কারণে সেখানে তীব্র তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, যেটা বলা হইল, আমি বললাম কেবলই। সেই তড়িৎ ক্ষেত্রের কারণে আশপাশে থাকা বাতাস জলীয় বাষ্প আয়নিত হয়ে যায় এবং আকাশের দিকে উঠে মেঘের ঋণাত্মক চার্জকে চার্জহীন করে বজ্রপাতের আশঙ্কাকে কমিয়ে দেয়। আর এটাকে তো গ্রাউন্ডেড করা আছে, গ্রাউন্ডেড করা থাকার কারণে কি চার্জটা ভূমিতে চলে যায়, বুঝতে পারছি? তাই বজ্রপাত থেকে নেমে আসে যে প্রবল বিদ্যুৎটা আছে সেটা অনিয়ন্ত্রিতভাবে না গিয়ে মাটির গভীরে চলে যায়। সূচালো শলাকায় যে বজ্রপাত হয় তা নাই, সূচালো শলাকা দিয়ে বিপরীত চার্জ বের করে মেঘের জমে থাকা চার্জকে নিষ্ক্রিয় করে দিতে পারে। এই কারণে উঁচু বিল্ডিংগুলোতে বজ্রপাত নিরোধক শলাকা লাগানো হলে বজ্রপাতের আশঙ্কা অনেক কমেছে। সহজ ছিল, মোটামুটি সহজ ছিল, আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। এটা ছোটোখাটো ম্যাথ ছিল, ম্যাথটাও দেখাইছি। তো চলো লাস্টে অধ্যায়ের লাস্ট জিনিস, যে স্থির বৈদ্যুতিক রং স্প্রে বা ইলেকট্রোস্ট্যাটিক কালার স্প্রে। তো এটা দিয়ে কী কী রং করা হয়? গাড়ি, সাইকেল, স্টিলের আলমারি, অন্যান্য ধাতব জিনিস, প্লাস কমপ্লেক্স শেপের জিনিস রং করা হয়, মানে একটু কমপ্লেক্স শেপের জিনিস রং করা হয়। তো রং করার জন্য কী করা হয় আসলে আমি তোমাকে একটু ধারণা দিই। যে রংটা আছে, মনে করো এইটাকে তুমি রং করবা, রংটাকে করা হয় হলো রং, মনে করো এটা রং, রংটাকে নেগেটিভলি চার্জ করা হয়, নেগেটিভ। আর তুমি যাকে রং করবা তাকে গ্রাউন্ডেড করে দেওয়া হয়। গ্রাউন্ডেড করা মানে কি, এখানে জিরো ভোল্টেজ। তো নেগেটিভ থেকে জিরো, অবশ্যই জিরো বড়, তাহলে ইলেকট্রনগুলো কি হবে, মানে নেগেটিভ চার্জটা কি হবে, ফ্লো করবে এই ভোল্টেজের দিকে, তাই না? তুমি যদি ছেড়ে দাও তাহলে সুন্দর মতো এই আকর্ষণের কারণে ফ্লো করবে, তোমাকে এক্সট্রা কষ্ট করতে হবে না। তো ছেড়ে দিলে এটা সুন্দরভাবে পুরাটাতে স্প্রেড হয়। কেন পুরাটাতে স্প্রেড হয়? কারণ পুরাটাই তো জিরো ভোল্টেজে আছে, তাই না? পুরাটাই তো জিরো ভোল্টেজে আছে, তো নেগেটিভ থেকে তো জিরো ভোল্টেজের দিকেই যাবে। তুমি যদি সোজাসুজিও দাও, তুমি মনে করো সোজাসুজি দিচ্ছ, এটা পুরাটাতে ছড়ায় পড়বে, মানে সুন্দর করে রং করতে পারবা। আবার আমি কমপ্লেক্স শেপের কথা বললাম, মনে করো এরকম একটা শেপের বস্তু, তো তুমি এটাকে গ্রাউন্ডেড করে দিছো, ঠিক আছে? তো রং যখন দিবা, মনে করো রং, এই হলো রং তো নেগেটিভ, তো নেগেটিভ চার্জ কি করবে, পজিটিভ চার্জকে খুঁজে নিবে, তার অনেক প্রিয় পজিটিভ চার্জ, সে কি করবে, পজিটিভ চার্জের কাছে যেতে যাবে। এখানে পজিটিভ চার্জ বলতে জিরোকে বোঝানো হচ্ছে, তো পজিটিভ চার্জের কাছে যত কঠিন জায়গায় হোক না কেন নেগেটিভ চার্জ তাকে খুঁজে নিয়ে রং হিসেবে ছড়ায় পড়বে। তো এই কথাগুলো বলা আছে, তো চলো আমরা দেখি কি কি বলছে অ্যাকচুয়ালি। এই স্প্রেগুলোতে রঙের খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা তৈরি করা হয় এবং স্প্রে থেকে বের হওয়ার সময় চার্জযুক্ত, কোন চার্জযুক্ত, নেগেটিভ চার্জযুক্ত হওয়ার কারণে একটি কণাকে বিকর্ষণ করে ছড়িয়ে পড়ে কেন বুঝতে পারলাম। সে কারণে একটা বড় জায়গাকে খুবই মসৃণভাবে রং করা সম্ভব হয় এবং রঙের অপচয় রোধ করা যায়, কারণ ছড়ায় পড়ে, এক জায়গায় বারবার দিতে হচ্ছে না।
রঙের কণাগুলোকে চার্জ করার জন্য স্প্রে করার সূচালো মাথাটি একটি উঁচু বিভবের উৎসের সাথে যুক্ত করা হয়। মানে স্প্রেয়ারটাকে, যে তুমি যাকে দিয়ে স্প্রে করতেছো, ওই স্প্রেয়ারটাকে একটা হাই ভোল্টেজ ইসের সাথে দেওয়া হয়। যে জিনিসটাকে চার্জ না, এখানে রং লেখা হবে, রং করা হবে, সেটিকে বিপরীত বিভবে কিংবা ভূমির সাথে সংযুক্ত করে দেওয়া হয়। কারণ কি, রঙের কণাকে আমরা নেগেটিভলি চার্জ করতেছি। রঙের ক্ষুদ্র ক্ষুদ্র আধানযুক্ত হওয়ার কারণে জিনিসটির দিকে আকর্ষিত হয় এবং সেখানে খুবই দৃঢ়ভাবে সংযুক্ত হয়। শুধু তাই নয়, রঙের কণাগুলো বৈদ্যুতিক বলরেখা বরাবর গিয়ে কাঠামোর যে অপ্রকাশ্য স্থান আছে, মানে যে স্থানটা তুমি সহজে দেখতে পাইতেছো না, সহজে রং করতে পারতেছো না, সেখানেও পৌঁছাতে পারে এবং রঙের আস্তরণ তৈরি করতে পারে। বুঝতে পারছি? মানে কমপ্লেক্স শেপের বস্তু রং করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, আর এটা দিয়ে রঙের অপচয় অনেক রোধ করা যায়। ঠিক আছে, কীভাবে কাজ করে বুঝাইতে পারছি? তো আমার আজকের লেকচার এখানেই শেষ হয়ে যাচ্ছে এবং এই অধ্যায়টাও এখানে শেষ। তো তোমরা কি করবা? সিকিউ প্র্যাকটিস করবা ফ্রম টেস্ট পেপার অর গাইড, যেটা থেকে করো, সমস্যা নেই আমার কোনো। ঠিক আছে, সিকিউ, খালি সিকিউ না, এমসিকিউ প্র্যাকটিস করবা। এমসিকিউ অ্যান্ড সিকিউ প্র্যাকটিস ফ্রম টেস্ট পেপার অর গাইড। আর হলো কখগুলো একটু দেখবা। ঠিক আছে, কখগুলো একটু দেখবা। আমি মোটামুটি চেষ্টা করছি সবগুলা কখ কভার করার, তাও অনেক কিছুই হয় না আসলে। তো জাস্ট তুমি কখগুলো দেখলে পরে বুঝবা, কোনোটা না বুঝলে আমাকে কোয়েশ্চেন করবা। ঠিক আছে, তো গুড বাই। এই অধ্যায় কমপ্লিটেড। ঠিক আছে।